নমস্কার। আহ, বলছি এই যে 26,000 শিক্ষক, এই যে শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হলো স্যার, হুম। শিক্ষা দপ্তরে একটা বড় বিপর্যয় নেমে এলো। সব থেকে বড় বিষয়টা হচ্ছে স্কুলের যে ছাত্রছাত্রীরা, স্কুল পড়ুয়ারা, তারা ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে রয়েছে কখন তাদের শিক্ষক মহাশয় ক্লাসে আসবেন, কিন্তু যেটা দেখতে পাচ্ছি শিক্ষক মহাশয় আর ক্লাসে আসবেন না। কি বলবেন স্যার? না দেখুন, শিক্ষক মহাশয় ক্লাসে আসবেন না চাইতেও বেশি উদ্বেগের হচ্ছে স্কুলটা 30 তারিখে প্রিম্যাচিওরলি সামার না পড়তেই বন্ধ করে দেওয়া, এবং সেই সামার ভ্যাকেশন কবে স্কুল খুলবে, রাজ্যের মুখ্যমন্ত্রীর পরশুদিনের ডিক্লারেশনটা চাকরি চলে যাওয়ার পরে পরে এটা আমাদের ভাবাচ্ছে। এই বিশ্বাস করুন, এ রাজ্য যেখানে ভারতবর্ষের সবচাইতে বেশি সরকারি স্কুলে পড়ুয়া ছাত্র এখানে, এটা বামেদের ওই সময়কার ঐতিহাসিক কিছু সিদ্ধান্তের ফলে এ রাজ্যের অপামর মানুষদের একটা বড় অংশ বিশ্বাস করেছে সরকারি স্কুলে অন্তত চেয়ার বেঞ্চি টেবিলটা ভাঙা থাকলেও, বিদ্যুৎ পাখা কারেন্ট না থাকলেও শিক্ষক কাছে এসএসসির মাধ্যমে যোগ্য মেধা সম্পন্ন। হুম। এতে স্কুলগুলোতে সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট হওয়া ছাত্র বা পরিবারের সংখ্যা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে 1 নম্বরে। হুম। এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কি হবে? আদৌ কি স্কুল খুলতে পারবে সরকার? আমি আপনাকে বলছি, আজ থেকে 8 বছরের আগে ইউডায়াসের একটা রিপোর্ট বেরিয়েছিল। ইউডায়াস হচ্ছে ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফরমেশন একটা সাইট, হুম। সরকারি। তারা তখন বলেছিল, ভাবুন 8-9 বছর আগে, 7-8 বছর আগে, যে এই রাজ্যে স্কুলগুলোতে গড়ে যেখানে 30:1 অর্থাৎ 30 জন ছাত্র পিছু একজন শিক্ষক থাকাটা বাধ্যতামূলক জাতীয় আন্তর্জাতিক আইন অনুযায়ী, সেটাই এ রাজ্যে 1000 ছাত্র পিছু একজন করে শিক্ষক আছে। এটা অঙ্ক সাবজেক্টের জন্য বললাম। হুম। সোশ্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফির মতো সাবজেক্টের অবস্থা আরো শোচনীয় ছিল 7-8 বছর আগে। তাহলে আজকে পরিস্থিতিটা কোথায়, যেখানে এই সরকার ক্ষমতায় আসার পরে 11 সালের পর থেকে আজ অব্দি এই 15 বছরে 15টা বিএ, 15টা এমএ, 15টা এমএসসি, 15টা বিএড, পিএইচডি, কোটি 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 ওপরে সংখ্যাটা ছড়িয়ে গেছে। এত ছেলে মেয়ে পাস করে বেরিয়েছে, একটাও সুস্থ রিক্রুটমেন্ট হয়নি, অন্তত স্কুলে হয়নি। হুম। তা কিন্তু রিটায়ারমেন্ট তো হয়ে যাচ্ছে। তাহলে আজকে স্কুলগুলোর হাল কি আপনি ভাবুন। এবং এই 26,000 চলে যাওয়ার পরে স্কুলগুলোর ঘন্টা দেওয়ার টিচার নেই। আজকে আপনি পেপারগুলো দেখুন, 2-4 দিনের খবরগুলো দেখুন, যে ঘন্টা দিতে পারছে না, কারণ হেডমাস্টার মশাই ছাড়া কেউ নেই। কোথাও কোথাও হেডমাস্টার যিনি ভারপ্রাপ্ত ছিলেন তারও চাকরি চলে গেছে। হুম। তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে, এটা কি আপনার কোথাও মনে হয় সরকার না জেনে করেছে? এই সরকার আদালতে 1000বার সুযোগ দেওয়ার পরেও জাস্টিস গাঙ্গুলির লোয়ার বেঞ্চ প্রকাশ্যে বলেছিল 8,000 অযোগ্য আমি প্রমাণ করেছি। জাস্টিস গাঙ্গুলি তখন বিচারপতি। হুম। আপনারা এটাকে বাদ দিন, বাকিদেরকে সুস্থভাবে চাকরি করতে দিন, শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচান। এই সরকার চ্যালেঞ্জ করে আপনারা আমার ট্যাক্সের টাকায় গিয়েছিল ডিভিশন বেঞ্চে, ডিভিশন বেঞ্চে মুখ পড়ার পরে আবার ট্যাক্সের টাকায় চলে গেল কোথায়? সুপ্রিম কোর্টে। কোথাও এই সরকার একটা বারের জন্য সেগ্রিগেটেড লিস্ট এসএসসি কে দিতে বলেনি, এসএসসি দেয়নি। কোথাও বলেছে নেই, কোথাও বলেছে 3,000, কখনো বলেছে 5,500, তাও আবার সেখানে প্যানেল বহির্ভূত বা র্যাঙ্ক জাম করে আসাদের নাম নেই। এইভাবে একটার পর একটা এমন বিভ্রান্তি ছড়িয়েছে যে এবার রায়ে জাস্টিস সঞ্জীব কে বলতে হয়েছে চাল আর কাকড় আমরা আলাদা করতে সত্যিকারেই পারলাম না, যেটা ডিভিশন বেঞ্চও বলেছিল তাদের রায়ে। হুম। এবং শুধু বলেনি, বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে, তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে ক্রমাগত, এবং বাছাই প্রক্রিয়া অপূরণীয়ভাবে কলুষিত হয়েছে। এইভাবে যখন এই ধামাচাপা দিতে চেয়েছে সরকার এবং তাদের চালিত এসএসসি, কাকে কাকে বাঁচাতে ধামাচাপা দিয়েছে বলুন তো? আমি আপনাকে বলছি, মাত্র মাত্র যদি আমি তর্কের খাতিরে ধরলাম যে যাদের চাকরি চুরি হয়ে গেছে, ধর্ণা মঞ্চে যারা দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে, তাদের আইনজীবী যে 10,750 জন অযোগ্যের নাম প্রাথমিকভাবে দিয়েছিল, এই 10,000-কে সরকার বাঁচাতে চাইছিল, বা 19,000-কে বলি দিয়ে, 16,000-কে বলি দিয়ে, নাকি অন্য রসায়ন? বাস্তব রসায়ন দুটো।
একটা হচ্ছে সরকার জানে যে 9,000 10,000 বা যাই সংখ্যাই হোক না কেন, তাদের থেকে যে তার দলের নেতা মন্ত্রীরা গ্রামে গঞ্জে টাকা তুলে নবান্ন কালীঘাটে কিছুটা পাঠিয়েছে, বাকিটা নিজেদের কাছে রেখেছে, সেই টাকা রিটার্ন করতে গেলে সারা গ্রাম গঞ্জের বাংলার কোনো গাছের গুড়ি ফাঁকা থাকবে না। বেঁধে বেঁধে তৃণমূল নেতাদের পেটাবে, শুধু নয় দলটা উঠে যাবে ফার্স্ট। দ্বিতীয়, তৃণমূল নেত্রী এক ঢেলে দুটো পাখি বেঁধেছে। কিরকম? ও জানে এই সরকারি শিক্ষা ব্যবস্থা ও আর চালাবে না, চালাতে চায় না, প্রাইভেট কোম্পানিগুলোকে দিতে চাইছে স্কুল ব্যবস্থাটা। তার পথে বাধা কি? এই নাছর বাধা অভিভাবকগুলো, যারা বাংলায় সর্বোচ্চ না অভিভাবকরা স্কুলে পাঠায়, সরকারি স্কুলে। তাই তাদের বিমুখ করতে হবে। তো তাদের বিমুখ করতে গেলে তো বিল্ডিং গুলো ভেঙে দিতে পারে না, তাদের বিমুখ করতে গেলে তো চক ডাস্টার দেওয়া বন্ধ করতে পারে না, তাদের বিমুখ করতে গেলে তো মাস্টারগুলোকে তাড়িয়ে দিতে পারে না। তাই ঘুরপথে এদের অযোগ্য প্রমাণ করলে গার্জিয়ানরা যাবেই না ওখানটা। তাই এই কাণ্ডটা করলো। আমি আপনাকে পরিষ্কার বলছি, তৃণমূল নেত্রী প্রাইভেটাইজ করার ঘৃণ চক্রান্তের বলি হলো এই শিক্ষা ব্যবস্থা। শুধু তাই নয়, তার রাজনীতির মানে ঘৃণ চরিত্র সার্থক হলো এতে। যেমন ট্রাম লাইন তুলে দেওয়া, ট্রামের জমিগুলো প্রমোটারি করা, স্কুল তুলে দেওয়া, প্রথম ক্ষেপে 16,000 তুলে দিল, এখন 8,332টা স্কুলেরও মৃত্যু ঘন্টা বাজিয়ে দিয়েছে। এইটা কিন্তু তার ঘৃণ অর্থ এবং রাজনৈতিক নোংরা চরিত্র চারিতার্থ করার একটা অন্যতম পথ, যার বলি হলো আজকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, যেটা বামেরা রেখে গিয়েছিল একটা সুস্থ অবস্থায়। মুখ্যমন্ত্রী তো তিনি প্রথম দিনই বললেন তাকে ভাবার সুযোগ দেওয়া হয়নি, চাকরি সুপ্রিম কোর্টের রায়টাকে তিনি মানতে পারছেন না। একজন মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলতে পারেন এবং তাকে ভাবার সুযোগ দেওয়া হলো না, এইটাকে কতটা সত্যতা স্যার? দুটো প্রশ্নই রইল। আপনি 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 আমাকে মার্জনা করবেন, আমি শিক্ষক, কিন্তু আজকে আপনাকে আমি শিক্ষকের মতো উত্তর দেব না। আমি আজকে সমাজ বিরোধীদের মতো উত্তর দেব। মুখ্যমন্ত্রীর ভাষায় আমি তার বখাটে ছেলের মতো উত্তর দেব যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনার মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, রাজ্যের সবার মুখ্যমন্ত্রী, বিরোধীদের মুখ্যমন্ত্রী, শাসকের মুখ্যমন্ত্রী, তিনি একজন জেনেটিক্যাল লায়ার। জেনেটিক্যাল লায়ারের শব্দটা ব্যবহার করলাম আমি, ক্ষমা করবেন মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি শুনলে ক্ষমা করবেন আমাকে, আমি বলতে বাধ্য হলাম। এই আমিও এসএসসির মাধ্যমে চাকরিটা পেয়েছি, হতদরিদ্র চা বাগান শ্রমিকের হাবাতে পরিবারের সন্তান আমি। বামেদের সময় বুদ্ধবাবু তৈরি করা এসএসসির মাধ্যমে সুস্থভাবে এক রানা করি না ছুঁয়ে চাকরিটা পেয়েছিলাম। তাই আজকে আমি অধ্যাপক হিসেবে আমি এখানে আসতে পেরেছি। উত্তরণ হয়েছে আমার জীবনের, প্রকৃত উন্নয়ন হয়েছে আমার জীবনের। আমার ভাইয়েরা পড়াশোনা করেছে, তারাও চাকরি পেয়েছে। আমার কথাটা হলো যে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক স্তম্ভ ব্যবহার করে সংবিধানের সর্বোচ্চ পদে থেকে এই মিথ্যে কথাগুলো কি করে বলেন, আমি বলছি আশ্চর্য হবেন না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী থাকাকালীন, রেলমন্ত্রী থাকাকালীন রেল দুর্ঘটনা হলে তিনি বলতেন কি? বলতেন আমি দায়ী নই, রেল দপ্তর দায়ী নয়, বামেরা কলা খেয়ে কলার চোখলা রেল লাইনের উপরে ফেলে দিয়েছে, রেল স্লিপ কেটে পড়ে গেছে। অর্থাৎ এই যে দায় ঝেড়ে ফেলা, অন্যের ঘাড়ে দায় তুলে দেওয়া নিজের দায়টাকে, সেটাই উনি সিদ্ধহস্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে সংবিধান কি বলে? সংবিধান বলে ওই পদে বসে থেকে আপনি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে একটা কথা বললে কোমরে দড়ি পড়বে। এখনো কেন্দ্র সরকার ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা কোনো বিরোধী দল ওনার বিরুদ্ধে একটা এফআইআর করেননি। উনি কি মিথ্যা কথাটা বললেন, রাজ্যবাসীকে কি মিথ্যা কথা শোনালেন, 26,000 চাকরি হারাতে কি মিথ্যা কথা শোনালেন, 26,000 ইন্টু 4, তার পরিবারের 1 লক্ষ সদস্যকে কি মিথ্যা কথাটা শোনালেন, নাকি টাকা রিটার্ন করতে হবে না। দেখুন সুপ্রিম কোর্টের রায়ে পরিষ্কার বলা আছে 28 নম্বর কলাম, যে যারা পেইন্ট অর্থাৎ দাগি কালো, কারা? সুপ্রিম কোর্টের রায়ের পাতায় লেখা আছে আপাতত যাদের ধরা গেছে র্যাঙ্ক জাম্প করে, র্যাঙ্ক বহির্ভূত, প্যানেলে অ্যাপ্লাই না করে, ঠিক যেমন ওই আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী কি অধিকারীর মেয়ে যেমন ভাবে ঢুকেছিল, তেমন কেসগুলোয় যারা মোটামুটি প্রকাশ্যে এসে গেছে 2 নম্বরই, তাদের টাকাটা, তাদেরকে নাম দিয়েছে ট্রেন্টেড অর্থাৎ দাগি। দাগি কালো চোর এই শব্দটা ব্যবহার করেছে সুপ্রিম কোর্ট। তাদেরকে টাকা রিটার্ন করতে হবে 12% রেট অফ ইন্টারেস্টে। এটা আর আগামী পরীক্ষায় তারা বসতে পারবে না। অথচ তৃণমূলের নেতারা, ছড়াকার, ছন্দকার, তারপরে পাপোশ, চৌকাটে শুয়ে থাকা যুব নেতা, তারা মিথ্যাচারটা করে যাচ্ছে গল্প এই সব। হ্যাঁ, এবং এটা কি সুপ্রিম কোর্ট নাকি আইসোলেট করতে পেরেছে যোগ্য অযোগ্য। কত বড় বদমাইশেরা! সুপ্রিম কোর্ট বলেছে আপনারা আমাদের যোগ্য অযোগ্য তালিকা দিলেন না, আমরা কি করে কাকড় বাঁচবো।
কিন্তু যদিও প্রকাশিত হয়ে গেছে যে অ্যাপ্লাই না করেও প্যানেলে ঢুকেছে, যেটা এসএসসি দিয়েছে অলরেডি, সেই সংখ্যাটা নগণ্য। বাকিদের মধ্যে কারা যোগ্য এসএসসি দিতে পারেনি, এই সংখ্যাটাকে অন্তত আমরা ফাইন করলাম। এইটা হচ্ছে আপনার চ্যানেলের মাধ্যমে আমি রাজ্যবাসীকে এই তথ্যটা দিলাম। দ্বিতীয়, রাজ্যের মুখ্যমন্ত্রী একটার পর একটা মিথ্যা কথা বলছেন। উনি সুপ্রিম কোর্টের স্যানিটিকে চ্যালেঞ্জ করেছেন। উনি বলছেন সুপ্রিম কোর্ট নাকি বাম আর বিজেপি। আপনি ভাবুন, এই মহিলা কি এদেশের নাগরিক? এই সংবিধানের হাতে নিয়ে শপথ নিয়েছে। এই মহিলা পারে এটা বলতে? দীর্ঘদিনের সাংসদ, দীর্ঘদিনের কেন্দ্রীয় মন্ত্রী এই কথাগুলো বলে, তখন আশ্চর্য হলেও আমি অবাক হই না, কারণ একে আমি আর দেখেছি কন্টিনিউয়াস মিথ্যাচার করতে। আমি আপনাকে পরিষ্কার বলছি, উনি এত বছরে মামলা চলাকালীন বারবার অ্যাপিলের পরেও চাকরি হারা, যোগ্য চাকরি পাওয়া বঞ্চিত কারোর সাথে উনি দেখা করেননি। আজকে উনি হঠাৎ করে হলঘর কয়েক ঘন্টা বুক টুক করে উনি এই যে 7 তারিখে যে নাটকটা করবেন, কেন জানেন? কারণ মানবিকতা দেখাতে গিয়ে ওদের সঙ্গে মিট করছে ইন্ডোরে। মিথ্যেচার। মানবিকতা কি সিন্ধুকে বন্ধক রেখেছিলেন উনি, নাকি মঙ্গলবারে পাঠিয়ে দিয়েছিলেন? আমার প্রশ্ন থাকুক আপনার কাছে। আমার প্রশ্ন ওই সব ছেলে মেয়েদের তরফ থেকেও যারা প্রশ্ন করছে আপনি এতদিন কেন দেখা করেননি বারবার বলার পরেও, আমি বলছি হ্যাঁ বস্তু একদম মানবিক। আপনি আপনার ভয়টা 26,000 ইন্টু 4 এবং 26,000-এর চাকরি খোয়ানোর নয়, কষ্ট নয়। আপনার মানবিকতা উতলে পড়ছে যাদের থেকে আপনার নেতারা এবং আপনি টাকা খেয়েছেন তাদের বাঁচানো, এবং আপনার ক্যাবিনেট, আপনি এবং আপনার 42 জন যে ক্যাবিনেটের কতগুলো বসে আছে এদেরকে বাঁচানো। কারণ আপনার এই মানবিকতার বলেই তো আজকে এই ছেলে মেয়েগুলো। আপনি তো ক্যাবিনেটে পাস করিয়েছেন সুপার নিউমিক পোস্টের মতন বেআইনি পোস্ট, কি যাতে অযোগ্য সাদা খাতা জমা দেওয়া, পাস না করা সব বাংলাদেশের নাগরিক, অবৈধ সমস্ত এদের চাকরিটা যাতে থাকে। তাই তো হাইকোর্ট আজকে সুপ্রিম কোর্টের মাধ্যমে রায়টা দেওয়ালো, বা সুপ্রিম কোর্টে স্ট্যাবলিশড হলো। সেই যে সুপার নিউমিক পোস্ট তৈরি করার জন্য মাননীয় ডিভিশন বেঞ্চ, লোয়ার বেঞ্চ এন্ড ডিভিশন বেঞ্চ বলেই দিয়েছিল সিবিআই কে, আপনারা মুখ্যমন্ত্রী সহ প্রত্যেকটা ক্যাবিনেটের মাথাকে ধরে নিয়ে জেলের ভিতরে ঢুকে নিয়ে যে কোনো উপায়ে তথ্য বের করবেন। মুখ্যমন্ত্রীর ভয়টা ওঠায়। যদি 8 তারিখে সুপ্রিম কোর্ট বলেই দেয় যে ডিভিশন বেঞ্চের ক্যাবিনেটকে ধরে নিয়ে সিবিআই ইন্টারোগেশনের মাধ্যমে তথ্য চাওয়ার, তথ্য বের করার রায়টাকে আমরা মেনে নিলাম একইভাবে, যেটা 26,000-এর ক্ষেত্রে মেনে নিয়েছে, তাহলে আমি আপনাকে বলছি সেদিন দুপুরবেলা হয়তো ক্যাবিনেটের মন্ত্রিসভাটা বসবে জেলের ভেতরে। এটা হবে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় সবচাইতে বড় বিরল থেকে বিরল উদাহরণ।